ছেলে তুমি ভীষণ ভালো, থাকলে তোমার টাকা। ছেলে তুমি খুব খারাপ, যদি পকেট থাকে ফাঁকা। নমস্কার বন্ধুরা, সাম্যবাদী দানব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। জেন্ডার ইকুয়ালিটি আজকে একটি বহু চর্চিত টপিক। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরে এ নিয়ে প্রচুর কথাবার্তা হয়। আমরা সবাই জানি যে আমাদের সমাজ একটি পুরুষতান্ত্রিক সমাজ এবং সেই প্র্যাকটিস বহু বছর ধরে চলে আসছে। আর এই পুরুষতান্ত্রিক সমাজের সব থেকে বড় ভিকটিম হয়ে কারা থেকে গেছে? মহিলারা। তবে আজকাল কিছু পরিস্থিতি বদলেছে, মহিলারাও এগিয়ে আসছেন এবং সেটা যে কোনো উন্নতশীল সমাজের জন্য যথেষ্ট প্রয়োজনীয়। নারীদের এগিয়ে আসা, যেটা বলার, পুরুষতান্ত্রিক সমাজে নারীদের পরে সব থেকে এর কুপ্রভাব যাদের উপর পড়েছে তারা কারা জানেন? পুরুষরাই। হ্যাঁ, ঠিকই শুনছেন, পুরুষরা নিজেই। আজকে সাম্যবাদী দানবের আলোচনার বিষয় হলো পুরুষতান্ত্রিক সমাজে পুরুষরা নিজেই কিভাবে লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে। অতুল সুভাষ, এই নামটা হয়তো অনেকেই শুনেছেন, আবার অনেকে হয়তো শোনেননি। কে এই অতুল সুভাষ? ইনি ব্যাঙ্গালোরে একটি সফটওয়্যার কোম্পানিতে চাকরি করতেন। কেন বলছি? তার কারণ ইনি আত্মহত্যা করেছেন এবং এনার নিজেরই ফ্ল্যাটে এনার ঝুলন্ত বডি পাওয়া গেছে এবং বডির পাশে একটা সুইসাইড নোট ঠিক বলা যায় না, একটি প্ল্যাকার্ড পাওয়া গেছিল। প্ল্যাকার্ডে কি লেখা ছিল? জাস্টিস ইজ ডিউ, অর্থাৎ বিচার পাওনা রইল। এই কেসের ডিটেলস হয়তো পুরোটা এই ভিডিওতে বলা যাবে না, কারণ ভিডিওটা তাহলে অনেক লম্বা হয়ে যাবে। আপনারা গুগলে দেখে নিতে পারেন বা যে কোনো ইন্টারনেটের বিভিন্ন সোর্সের মাধ্যমে আপনারা দেখে নিতে পারবেন এই অতুল সুভাষের এই কেসটা। এনার নামটাই হঠাৎ কেন বললাম? কারণ ইনি এই পুরুষতান্ত্রিক সমাজের একটি অন্যতম শিকার। ভিডিও যত এগোবে আস্তে আস্তে আপনারা বুঝবেন যে আমি ঠিক কি বলতে চাইছি। এই অতুল সুভাষ মারা যাওয়ার পর সম্ভবত ভারতবর্ষের ইতিহাসে প্রথম কোনো মেইন স্ট্রিম মিডিয়া পুরুষদের সমস্যাগুলো নিয়ে কভার করেছিল। তাছাড়া সোশ্যাল মিডিয়া, নিউজ পেপার এগুলো তো ছিলই। এবং এই কেসের পরই পুরুষদের সমস্যাগুলো নিয়ে সিরিয়াসলি আলোচনা হয় মেইন স্ট্রিম মিডিয়াতে। আমাদের সমাজে পুরুষরা সাধারণত যে সমস্ত ইউনিক স্ট্রাগলগুলোর মধ্যে দিয়ে যায় সেগুলোর খবর আমরা পাই না বা আমাদের জানতে দেওয়া হয় না। এটাই হয়তো এই পুরুষতান্ত্রিক সমাজের নিয়ম। বেশিরভাগই পুরুষই তাদের প্রতিদিনের যে সমস্যাগুলো আছে সেগুলোকে হয় চেপে যান লোকলজ্জার ভয়, আর না হলে নিজের একটা আত্মদম্ভের কারণে বলতে চান না আমি পুরুষ, আমি ভিকটিম হলাম। এই কারণে হয়তো পুরুষরা তাদের নিজস্ব এই সমস্যাগুলো কিভাবে চুপচাপ কাটিয়ে উঠছেন বা চুপচাপ কাটিয়ে উঠতে না পেরে চেপে যাচ্ছেন বা এগুলোকে নিয়েই চলছেন, সেটা কেন হচ্ছে তার কতগুলো কারণ আছে। সে কারণগুলো নিয়ে আজকে আলোচনা করব। একটি অন্যতম প্রধান কারণ হলো আইন ব্যবস্থা। আমাদের দেশে মহিলাদের পক্ষে অনেক আইন আছে, কিন্তু পুরুষদের পক্ষে সেইভাবে তেমন কোনো আইন নেই। সেই কারণে অনেক পুরুষ চুপ করে থাকেন বা ভয়ে চুপ হয়ে যান। এর উদাহরণস্বরূপ বলা যায় 2022 সালের এনসিআরবি রিপোর্ট অনুযায়ী বলা যায় 1,25,000 পুরুষ অ্যারেস্ট হয়েছিলেন 498A ধারায়। এই 498A ধারাটা কি? পণ প্রথার বিরুদ্ধে একটি আইন আমাদের দেশে। তো সেই সমস্ত অ্যারেস্ট হওয়া পুরুষদের মধ্যে কনভিক্টেড হয়েছেন কত পার্সেন্ট? 14%। আর বিনা দোষে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল তারা কত পার্সেন্ট? 86%। ঠিক এই কারণে পুরুষরা ভয় পায়। রাজেশ শর্মা ভার্সেস দ্য স্টেট অফ ইউপি 2017, এই কেসে 2021 সালে সুপ্রিম কোর্ট এই 498A ধারাকে বলেছিল লিগাল টেররিজম, কারণ এর এত পরিমাণে অপব্যবহার করা হচ্ছিল। 2019 সালে অ্যাক্টর করণ ওবেরয় রেপ অ্যান্ড এক্সটর্শন কেসে অ্যারেস্ট হয়েছিলেন। পরবর্তীকালে প্রমাণিত হয় যে তাকে ভুল মামলায় ফাঁসানো হয়েছে এবং যারা ফাঁসিয়েছিলেন তাদেরকে অ্যারেস্ট করা হয়, কিন্তু হেনস্থা কিন্তু হতে হলো ওনাকে। এরকম আরো অনেক উদাহরণ আছে, সব বললে হয়তো ভিডিও অনেক বড় হয়ে যাবে, ভিডিওতে বলা সম্ভব না। আত্মহত্যা করার প্রবণতা মহিলাদের তুলনায় পুরুষদের মধ্যে অনেক বেশি। ওই 2022 সালেরই এনসিআরবি রিপোর্ট অনুযায়ী বলা হচ্ছে আমাদের দেশে আত্মহত্যা করা পুরুষের পরিমাণ 72% এবং মহিলারা সেখানে 28%। অর্থাৎ বুঝতেই পারছেন কতটা বেশি। এই আত্মহত্যা করার কারণগুলো কি?
আর্থিক সমস্যা। আমাদের এই পুরুষতান্ত্রিক সমাজে একটা প্রচলিত ধারণা আছে যে যার যত টাকা বেশি, অর্থাৎ যে পুরুষের ইনকাম বেশি, সচ্ছলতা বেশি, সেই হচ্ছে প্রকৃত পুরুষ। টাকা কামাও, বাড়ি গাড়ি করো, এক্সপেন্সিভ এরিয়াতে একটা বড় ফ্ল্যাট নাও, তবেই না তুমি পুরুষ, না হলে তোমার কোনো দাম নেই। পারিবারিক সমস্যাও এর একটা প্রধান কারণ। সব থেকে বেশি সমস্যা যেটা দেখা যায় সেটা হচ্ছে বিয়ের পরে মা এবং স্ত্রীর মধ্যে যে কোনো একজনকে বেছে নেওয়ার জন্য যে প্রবল চাপ, সেটা অনেক ক্ষেত্রেই পুরুষরা সহ্য করতে পারেন না। ঠিক এই সময় যাদের মেন্টালি সাপোর্ট পাওয়া দরকার তাদের কাছ থেকে তারা সেই মেন্টালি সাপোর্টটা পান না। পুরুষদের একটা বিরাট অংশ কৃষিকাজের সাথে যুক্ত, আর কৃষকরা যে কেন আত্মহত্যা করে সেটা নতুন করে বলবার কিছু নেই। আপনারা যদি জওয়ান সিনেমাটা দেখে থাকেন তাহলে ওখানে পরিষ্কার করে বলা আছে বা দেখানো আছে যে একজন কৃষকের স্ট্রাগলটা কি থাকে। আরও একটা যেটা অন্যতম প্রধান কারণ সেটা হচ্ছে মিথ্যে আস্ফালন। একজন পুরুষ নিজেকে হিরো প্রমাণ করতে গিয়ে যা যা করে বসে, তার জন্য মৃত্যুর পরিমাণ অনেক বাড়ে। আজকাল সোশ্যাল মিডিয়াতে কিছু ভিউজ আর ইমপ্রেশন ক্রিয়েট করবার জন্য বাচ্চা থেকে বড় সমস্ত পুরুষরাই যে সমস্ত কাণ্ড কারখানাগুলো করেন, তাতেও তাদের জীবনের ঝুঁকি বেড়ে যায়। এটাও একটা কারণ। তাছাড়াও আমাদের দেশে যে জব ফিল্ডসগুলো রয়েছে, পুরুষদের অগ্রাধিকার দেওয়া হয় না, সেখানে মহিলাদের অগ্রাধিকার দেওয়া হয়। যেমন উদাহরণস্বরূপ বলা, যেমন কিছু ইন্ডাস্ট্রির কথা তো বলাই যায়। প্রাইমারি স্কুল টিচিং, না আমি সরকারি প্রাইমারি স্কুলের কথা বলছি না, অবশ্যই সেটা নয়। সরকারি স্কুলে আজকাল ছেলে হোক কি মেয়ে হোক সবাইকেই সমান সুযোগ দেওয়া হয়। যেটা বলা হচ্ছে প্রাইভেট স্কুল। ধরুন আমি সরকারি চাকরি পেলাম না বা চেষ্টাই করলাম না, আমার ইচ্ছা আমি প্রাইভেট স্কুলে পড়াবো, কোনো প্রাইভেট প্রাইমারি স্কুলে পড়াবো বা বাচ্চাদের পড়াবো, আমাকে অগ্রাধিকার দেওয়া হবে না, তার কারণ আমি পুরুষ। কিন্তু একজন মহিলা সেখানে কিন্তু অনায়াসে অগ্রাধিকার পান। তার কারণ একটা প্রচলিত ধারণা আছে যে পুরুষরা বাচ্চাদের সামলাতে পারে না। তাই স্কুলে ক্লাসের মধ্যে কোনো বাচ্চা যদি কোনো দুষ্টুমি করে বা বদমাইশি করে, পুরুষরা নাকি সামলাতে পারবে না। নার্সিং, আমাদের দেশে আপনি মহিলা নার্স প্রচুর শুনবেন, কিন্তু একজন পুরুষ নার্স পাবেন না, খুব কম। এর একটা প্রধান কারণ একটা স্টিরিওটাইপ হয়ে গেছে যে মহিলারা হবে নার্স, পুরুষরা হবে ডাক্তার। কেন? আমি যদি ডাক্তারি না পারি তাহলে আমি কেন ডাক্তারি করব? আমার নার্সিং যদি ভালো লাগে আমি নার্সিংই করব। এখানেও একটা ডিসক্রিমিনেশন চলে। পুরুষরা নার্সিং ফিল্ড থেকে প্রায় হারিয়েই গেছে। এয়ার ইন্ডিয়া, ভিস্তারা, ইন্ডিগো এ সমস্ত এয়ারলাইন্সগুলোতে যখন পাবলিক ফেসিং এর কথা হয় তখনও পুরুষদের থেকে মহিলারা অগ্রাধিকার পান। বা অ্যাটেন্ডেন্স, একজন পুরুষ অ্যাটেন্ডেন্সের থেকে একজন মহিলা অ্যাটেন্ডেন্স সবসময় অগ্রাধিকার পান। আপনারা হয়তো যদি যারা ফ্লাইটে রেগুলার যাতায়াত করেন বা একবার দুবার গেছেন বা কখনো সখনো গেছেন, তারা জানবেন যে অ্যাটেন্ডেন্স যারা হয় তারা সাধারণত মহিলাই হন। তাই পুরুষরা এখানে অ্যাপ্লাই অবধি করে না। তাছাড়াও ফ্যাশন ডিজাইনিং, মেকআপ আর্টিস্ট এ সমস্ত তো আছে। এই কারণে ছেলেরা অ্যাক্টর ফিল্ডেও বা ক্রিয়েটিভ ফিল্ড বা সিনেমা সিরিয়ালে অগ্রাধিকার পান না, সেটা হয়তো কম বেশি আমরা সবাই জানি। জবের ক্ষেত্রে কিছু লিগ্যাল পলিসি সেগুলো অনেক সময় ছেলেদের বিরুদ্ধে যায়। যেমন ধরুন ম্যাটারনিটি বেনিফিট অ্যাক্ট 2017, এতে কি বলা আছে, একজন মহিলা 26 সপ্তাহ পেড লিভ পেতে পারেন, কিন্তু একজন পুরুষ তিনিও তো বাবা হন, তার জন্য কিন্তু এই নিয়মটা নেই, তার কোনো পেড লিভ নেই। সেখানে হয়তো তিনি 1 থেকে 2 সপ্তাহ পেড লিভ পেতে পারবেন, তাও অনেক কষ্ট করে। কারণ এটাও একটা প্রচলিত ধারণা আমাদের এই পুরুষতান্ত্রিক সমাজে যে পুরুষরা মহিলাদের থেকে বাচ্চাদের কেয়ার করেন না, বাচ্চাদের যত্ন মহিলারাই সবসময় বেশি নেবেন। এটাও একটা স্টিরিওটাইপ ধারণা। সুতরাং কাজের ক্ষেত্রে এই ডিসক্রিমিনেশন, বিভিন্ন ফিল্ডে পুরুষদের অগ্রাধিকার না দেওয়া, তাদের অনুপস্থিতি, তো সেগুলোও একটা প্রধান কারণ পুরুষদের আত্মহত্যা করার বা তাদের মেন্টালি হ্যারাসমেন্টের জন্য তারা হয়তো অনেক ক্ষেত্রেই আত্মহত্যা করে বসেন। আরও একটা অত্যন্ত ক্রূর কিন্তু সত্য, কিন্তু লোকের সামনে প্রকাশ না পাওয়া সত্যি আছে, সেটা হচ্ছে মেল রেপ। হ্যাঁ, পুরুষরাও রেপড হন, পুরুষরাও ধর্ষিত হন। 2016 সালে ব্যাঙ্গালোরে একটি 19 বছরের কলেজ স্টুডেন্ট
4 জনের দ্বারা রেপড হন। পুলিশ প্রথমে এফআইআর করতে অস্বীকার করে, কারণ তাদের যুক্তি ছিল ছেলেরা রেপড হতে পারে না। পরে এফআইআর করা হয় এবং তারা সেই 4 জন গ্রেপ্তারও হন। 2020 সাল, দিল্লি, 24 বছরের একটি যুবক রেপড হন ট্রান্সজেন্ডার ইন্ডিভিজুয়ালসের হাতে। পুলিশ 377 ধারায় কেস ফাইল করে এবং সেই 4 জন ট্রান্সজেন্ডার অ্যারেস্ট হন। এর ফলে কি হয়, তারা তো অ্যারেস্ট হলেন, কিন্তু ওই ছেলেটির আশেপাশের যে সমস্ত সমাজের লোকজন ছিলেন তারা প্রচুর পরিমাণে তাকে হ্যারাস করে। 2022 সালে উত্তরপ্রদেশে একটি নিরপরাধ ছেলেকে চুরির দায়ে জেলে ঢোকানো হয় এবং সেই জেলেই তাকে বারবার রেপ করা হয়। পুলিশ প্রথমে কথায় কান দেয়নি, পরে একটি এনজিও এগিয়ে এসে যখন কমপ্লেইন ফাইল করে তখন 377 ধারা দেওয়া হয় সেই সমস্ত অভিযুক্তদের উপরে এবং সেই কেস এখনো চলছে। এরকমের আরো প্রচুর ঘটনা রয়েছে যা সর্বসমক্ষে কখনো আসেনি, কারণ ছেলেরা তো অ্যালফা মেল, তাদের সহ্য করাই কাজ। পুরুষ, তুমি ভীষণ কঠিন, নারকেলের মতো, দুঃখ কষ্ট করছো তরল, প্রতিনিয়ত জলের মতো। পুরুষ, তোমায় কামাতে হবে গাড়ি বাড়ি টাকা, ভালোবাসা তোমার পাওনা নয়, ওটা কিনতে হয়। চলবে পকেট থাকলে ফাঁকা, সম্পর্কে হতে পারো বাবা কাকা দাদা, তুমি জানো না তোমার নিজের বানানো পুরুষতন্ত্রে তুমি একটা আস্ত গাধা। শহরের ওই পস এরিয়ায় কিনতে হবে ফ্ল্যাট, কেননি? তবে চলে যাও ওই দিকে, বাইরে যাওয়ার গেট। কাঁদছো কেন? তুমি না ছেলে, কান্না তোমায় মানায়? কাঁদতে নেই, এটাই নিয়ম। তোমার বানানো পুরুষতন্ত্র শেখায় ফাঁকা আওয়াজ, দস্যিপনা, মারামারি, এটাই হলো শর্ত। তবেই না প্রমাণ হবে প্রকৃত পুরুষত্ব। সেই যে কবে 18 বছর ছেলেবেলা ত্যাগ করেছো। পুরুষ তুমি নিয়ম বানিয়ে মরার আগেই মরেছো। মৃত শরীরে বইতে হবে দায়িত্ব জ্ঞান। এবার কি তুমি পালাবে? কোথায়? পথ নেই কোথাও যাওয়ার। বলতে গেলে তো অনেক কথা, কিছু বাকি থেকে যাক। কিচ্ছু চায় না পুরুষ, একটু ইমোশনাল সাপোর্টটুকু পাক। দেখুন, যে সমাজ তৈরি করা হয়েছে তা তো পরিবর্তন রাতারাতি করা সম্ভব নয়, সময় লাগবে। ততদিন এই পুরুষ জাতিটাকে যদি ভালো করে দেখেন, তাহলে শুধুমাত্র একটা ইমোশনাল সাপোর্টের জন্য এরা ঘুরে বেড়াচ্ছে, হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে যে এদের কেউ ইমোশনাল সাপোর্ট করে না। গুটি কয়েক আজে বাজে ফালতু রেপিস্ট পুরুষের জন্য আজকে পুরো পুরুষ সমাজটাকে সবাই ঘেন্না করে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ঘটনাটা তা নয়। আমি আপনাদের সবাইকে বুঝিয়ে বললাম যে পুরুষদের সাথে প্রতিনিয়ত কি ঘটছে। আসুন না, এদের প্রাপ্যটুকু একটু এদের দিন না, দেখুন না সমাজ পরিবর্তন হয়, হতেই পারে। আজকের মতো বিদায় নিতে হবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে শেয়ার করবেন, কমেন্ট করবেন। কমেন্ট করা কিন্তু সংবিধান অধিকার দিয়েছে। একটু সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, আমাকে একটু সাপোর্ট করবেন, যাতে এই বার্তা আমি আরো অনেক দূর অব্দি পৌঁছাতে পারি, অনেক মানুষের কাছে পৌঁছাতে পারি, এবং আপনারা দায়িত্ব নিয়ে একটু শেয়ার করে দিন যাতে এই বার্তা অনেক দূর অব্দি পৌঁছাতে পারে। দেখা হবে পরের ভিডিওতে, অন্য কোনো আলোচনায়, অন্য কোনো টপিকে। ততদিন যেটা বোঝালাম সেটা মাথায় রাখবেন। নমস্কার।